সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে বদলি পদোন্নতির মূলনীতি। ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর ঘোষণা, কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান। পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনে কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। জ্বালানি, অর্থনীতি, গণভোট ইস্যুতে এনসিপির জাতীয় কনভেনশন। নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে সংস্কারে আগ্রহ নেই বিএনপির, অভিযোগ আক্তারের। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। সরকারে থাকা শীর্ষ নেতাদের দলীয় কার্যক্রমে সম্পৃক্ততা নিয়ে বিএনপি তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া। ত্যাগী ও বহিষ্কৃতদের বিবেচনায় নিয়ে সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের দাবি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে একটা শূন্যতা তৈরি হয়েছে। দেশের এটি 18 বছর আগে ছাত্রদল করতো, সেটা এখন বিএনপি করে। তাদের তো সংগঠনের সঙ্গে একীভূত করতে, তাদের উপর দায়িত্বগুলো দিলে পরে যে সাংগঠনিক কার্যক্রমটাও খুব জোরদার হবে। সিলেটে কাজে যাবার পথে সড়কে প্রাণ গেল 8 নির্মাণ শ্রমিকের। চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠনের দাবি। সম্প্রচার কর্মীদের বেতন কাঠামো নিশ্চিত সহ সংস্কার সুপারিশ বাস্তবায়নের আহ্বান। হাই ভোল্টেজ লাইনের অভাবে চালু করা যাচ্ছে না অত্যাধুনিক টিএলএ ল্যাব। রোগ নির্ণয়ে ভোগান্তি আর খরচ কমানোর উদ্যোগ নেই, পাল্টাপাল্টি দোষারোপ। ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় 5 বার ঠিকাদার গেছে পাওয়ার লাইনে কাজ করার জন্য, তারপরেও তারা এটাতে আমাদেরকে এগ্রি করছে না। লিখিতভাবে ওনাদের কোনো পরিকল্পনা আমরা চাইছিলাম, সেটা লিখিতভাবে ওনারা জানান না। শান্তি আলোচনায় বসতে এবার যুক্তরাষ্ট্রকে। ইরানের 14 দফার প্রস্তাব, বেপরোয়া আচরণ করলে ফের হামলার হুমকি ট্রাম্পের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে, যা এবারে নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা 14, 18, 24 নির্বাচনে জাতি দেখেছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী ডিসি সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় মাঠ প্রশাসনকে সততা, নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে পায়ে হেঁটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুযোগ্য নির্দেশনায় মাঠ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনার মতো আমরাও বিশ্বাস করি, দেশ বিনির্মাণের যে সুযোগ তরুণরা তৈরি করেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। ফ্যামিলি কার্ডের মতোই সরকারের প্রবর্তিত কৃষি কার্ড, ক্রীড়া কার্ড, হেলথ কার্ড, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েতগণের জন্য ভাতার ব্যবস্থা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। আপনার মূল্যবান নির্দেশনা আমাদের পেশাগত দায়িত্ব পালনের পথকে আরও অর্থবহ, ফলপ্রসূ ও দেশপ্রেমে উজ্জীবিত করবে। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসনের দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। প্রধানমন্ত্রী বলেন, নিয়মনীতি ছাড়া পদায়নের প্রবণতা দুর্নীতি বাড়ায়। তাই সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড।
সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। সরকারের নীতি বাস্তবায়নে মাঠ প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি, জুলাই সনদ বাস্তবায়ন ও সরকারি অফিসে জনসেবায় হয়রানি বন্ধে আরও নিষ্ঠার সাথে মাঠ প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এছাড়া বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা, যা আগের বক্তাগণ উল্লেখ করে গেছেন তাদের বক্তব্যে, আপনারা বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। এবারের সম্মেলনে ডিসিদের উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্য থেকে বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে 34টি অধিবেশনে আলোচনা হবে। সম্মেলন চলবে আগামী 6 মে পর্যন্ত। একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতার বাহানায় বিএনপি সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে। তারা নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায় বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে কথা বলেন তিনি। দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী সেশনে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের বিষয়গুলো গণভোটে রায় নেওয়া হয়, কিন্তু পরে সেই গণরায়কে উপেক্ষা করে সংস্কার প্রক্রিয়া থেকে সরে আসা জনগণের প্রত্যাশা ও প্রতিশ্রুতির পরিপন্থী। একই অনুসারে যুগ্ম মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ বলেন, সরকার জবাবদিহিতা নিশ্চিতকারী অধ্যাদেশগুলো বাতিল করায় জনমনে ক্ষোভ বাড়ছে। অবাস্তব পরিকল্পনার মাধ্যমে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা দমিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের চাপে বুঝতে পারছেন যে মানুষ এটার বিরুদ্ধে গেলে আপনাদেরকে ভোট দিবে না। নিজ মুখেই স্বীকার করতেছেন যে আমরা চাপে পড়ে আমরা স্বীকার করেছি যে হচ্ছে গণভোটে হ্যাঁ চেয়েছি। চাপে পড়ে, কার চাপ? জনগণের চাপ ছিল। রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশন উপনীত হয়েছে, সেটাই এখানে কার্যকর হবে। গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি নিবরাজি সেটার মুখ্য বিষয় হতে পারে না। দল বিএনপি কি সরকারে বিলীন হয়ে গেল? এই নিয়ে নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ বলছেন, সরকারে থাকা ব্যক্তিরা দলের নেতা হলেও সংগঠনকে আলাদা করা জরুরি। তৃণমূলের দাবি, দলের ত্যাগী নেতাদের নিয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের, সেই সঙ্গে নিষ্ক্রিয়দের সক্রিয় করার পাশাপাশি অপরাধ মূল্যায়ন করে বহিষ্কৃতদের দলে ফেরানোর দাবিও উঠেছে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেই চিরচেনা সেই ভিড়, নেতাকর্মীদের আনাগোনা। মাঝে মধ্যে দলীয় কর্মসূচি ঘিরে কিংবা নির্ধারিত সাংগঠনিক প্রয়োজনে দলে কয়েকজন শীর্ষ নেতা আসেন। তবে কি সরকার গঠনের পর দলীয় কার্যালয় গুরুত্ব হারাচ্ছে? দলের সাংগঠনিক গঠিত চলা দরকার, আর সরকারের ভাবে তার দাপ্তরিক কাজ। একটি সরকার তখনই শক্তিশালী হয় যখন তার রাজনৈতিক সংগঠন এবং অঙ্গ সংগঠনগুলো যখন শক্তিশালী থাকে। তারা দীর্ঘদিন ত্যাগ তিতিক্ষা করে বিএনপি ধরে আছে, তাদের বাছাই করে এনেই দলের কমিটি দেওয়া উচিত, যাতে করে আমরা যে কোনো আন্দোলন কিংবা সংগ্রামে সাধারণ মানুষের মাঝে তৃণমূল পর্যায় থেকে আমরা একসাথে কাজ করতে পারি। সরকার গঠন করে 28 মার্চ নয়াপল্টনের কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে নিয়মিতভাবে গুলশান কার্যালয়ে নানা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তাঁর নেতৃত্বে, কিন্তু দলের অন্যান্য নেতাদের সাংগঠনিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন, দল ও সরকার একই।
কিন্তু যারা সরকার পরিচালনা করছেন এরাও তো দলের লোক, মন্ত্রীরা তো দলের লোক না, তারাও তো দলের লোক, এমপিরা এরাও দলের লোক। বিরোধী দলে থাকতে নেচারটা একরকম, আর তো সরকারি দল, আমাকে তো বহু কমিটমেন্ট আছে দলের জনগণের প্রতি। তো আমরা যদি প্রতিনিয়ত শুধু মিছিল মিটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকি, এখন তো দল আমাদের রেসপন্সিবিলিটি। হ্যাঁ, একটা অপোজিশন এরা করতে পারে। এরকমটা অনেকেই বলেন যে বিরোধী দল কোথায়, এখন তো শুধু সরকার দেখছি সব জায়গায়। কথাটাকে ঠিক এই মুহূর্তে একদম পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে আমার মনে হয় দলের দিকেও আমাদের হাইকমান্ড নজর দেওয়া শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয় তৃণমূল থেকে কেন্দ্রের বিপুল সংখ্যক নেতাকর্মী বহিষ্কৃত হয়েছেন। এর সঠিক হিসেবও নেই দলের কেন্দ্রে। এছাড়া সরকার গঠনের পর থেকে অনেক নেতাকর্মীদের মধ্যে নিষ্ক্রিয়তাও আছে, যাদের মূল্যায়নের দাবি উঠছে বিএনপির বিভিন্ন স্তর থেকে। আমরা তো বিয়োগের রাজনীতি করি না, আমরা তো যোগের রাজনীতি করি। সেদিক থেকে আমি মনে করি যে ভুল ত্রুটি যার যেখানে যতটুকু হয়েছে সেটার পরিমাপ এবং ঘনত্ব বুঝে তাদেরকে যদি দলে নেওয়া হয় স্তর বিন্যাসের মধ্য দিয়ে, আমার মনে হয় সেটা একদিক থেকে ভালো হবে। যারা মন্ত্রী হয়েছেন বা অন্যান্য পদে যারা রয়েছেন, তার চাইতে যারা মানে অপেক্ষাকৃতভাবে ফ্রি আছেন, সাংগঠনিক তৎপরতা চালাতে পারে, তাদের উপর দায়িত্বগুলো দিলে পরে যে সাংগঠনিক কার্যক্রমটাও খুব জোরদার হবে এবং সরকারও মানে ভালো মতো চলবে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে একটা শূন্যতা তৈরি হয়েছে। যে ছেলেটি 18 বছর আগে ছাত্র দল করতো সেটা এখন বিএনপি করে, তাদের তো সংগঠনের সঙ্গে একীভূত করতে হবে। এই একীভূত করা হচ্ছে পুরাতন এবং নতুনের সমন্বয়ে গতিশীল একটি নেতৃত্ব প্রতিষ্ঠা। বিরোধী রাজনৈতিক দলের সরকার বিরোধী যে কোনো অবস্থান মোকাবেলায় সংসদের বাইরে দলের সাংগঠনিক ভূমিকার উপর গুরুত্ব দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। তৃণমূলের দাবি, সাংগঠনিক কাঠামো পুনর্গঠন হলেই কেবল রাজনৈতিক দল হিসেবে সরকারি দল বিএনপির শৃঙ্খলাও থাকবে। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জনগণের সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 8 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি পিকআপে করে ওসমানী নগরের দিকে যাচ্ছিল কয়েকজন নির্মাণ শ্রমিক। ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় পৌঁছলে খাগড়াছড়ি থেকে আসা একটি কাঁঠাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরো 4 জনের। 20 লোক ছিল। তেলিবাজার যাওয়ার পরে ঢাকা থেকে একটি গাড়ি, ডিস্ট্রিক্ট গাড়ি আবার পথে সংঘর্ষ টাক্কর হয়েছে, খাওয়ার পরে বাড়ি যাওয়ার পরে মানুষটি দুর্ঘটনা ঘটছে। 4-5 জন হইব, মধ্যে পুরুষ, মহিলা একজন জায়গাত মারা গেছে, আর পুরুষ 3 জন না 4 জন মারা গেছে জায়গাত। তার থেকে আমরা আইসা তো কইতে পারি না। আমরা সকাল আনুমানিক 7টার দিকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে মৃত অবস্থায় আমরা 8 জনকে পাই। 8 জনের মধ্যে হচ্ছে 2 জন নারী এবং 6 জন পুরুষ। দর্শক, সিলেটে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহতের বিষয়ে আরও জানবো। সহকর্মী মাহবুবুর রহমান রিপন এখন যুক্ত হচ্ছেন। রিপন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ কখন নাগাদ পরিবারের কাছে হস্তান্তর করা হবে? শাওন, আসলে আমরা এই মুহূর্তে মর্চুয়ারির সামনেই রয়েছে, যেখানে মৃতদেহগুলো রাখা হয়েছে। সেখানে স্বজনরা ভিড় করছে, বিশেষ করে যারা স্থানীয় স্বজন রয়েছেন, কারণ এরা বিভিন্ন উপজেলা, সুনামগঞ্জের দিরাই এবং ধর্মপাশার রয়েছে 6 জন এবং সিলেটের কোম্পানিগঞ্জের উপজেলার 2 জন রয়েছে, সর্বমোট 8 জন। 8 জনের যারা এখানে স্থানীয় যারা আত্মীয় স্বজন ছিলেন তারা এসছেন এবং সুনামগঞ্জ থেকে ইতিমধ্যেই তাদের যারা নিকট আত্মীয় রয়েছেন এবং ভাই রয়েছেন তারা এসছেন মূলত মৃতদেহগুলো গ্রহণ করার জন্য। ইতিমধ্যেই পুলিশের কাছে তারা আবেদন জানিয়েছেন, বিশেষ করে পুলিশ সেটা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছে বিনা ময়না তদন্তে সেই মৃতদেহগুলো গ্রহণ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে, মূলত আরও 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যেতে পারে, এমনটাই বলছিলেন পুলিশের কর্মকর্তারা। একটু শাওন, যদি আমরা 8 জনেরই পরিচয় ইতিমধ্যে পেয়ে গেছি। আমরা যদি বলি যে সুনামগঞ্জের বিশম্বরপুরের 2 সহোদর রয়েছেন, আজির উদ্দিন, আমির উদ্দিন,
এবং ধর্মপাশার সরিষা নার্গিস এবং দিরাইয়ের শেষনি গ্রামের মুন্নি বেগম এবং দিরাই ভাটিপাড়া গ্রামের নুরুজ আলী এবং ভাটিপাড়া নূরনগরের ফরিদুল এবং সিলেটের কোম্পানিগঞ্জের শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস এবং পুটামারা গ্রামের বদরুজ্জামান, এই 8 জন। বাকি যারা এখনও চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজের পরিচালক, এবং বাকিদের চিকিৎসার তত্ত্বাবধান করছেন তারা, যেহেতু তারা নির্মাণ শ্রমিক আর নির্মাণের মানুষ। ওসমানী মেডিকেল কলেজের পক্ষ থেকে তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে এবং যতগুলো পরীক্ষা নিরীক্ষা দরকার সেগুলো বিনামূল্যেই তারা করবেন। এবার এর পাশাপাশি একজনকে আরেকটি প্রাইভেট মেডিকেলে স্থানান্তর করা হয়েছে, যদিও সে যে কারণে স্থানান্তর করেছে মূলত এই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসিইউ খালি না থাকায় সেখানে পাঠানো হয়েছে, সেটাও তারা দেখভাল করবেন এরকম কথা বলেছেন। সামান্য একটি বিষয় সকাল থেকে বলে আসছিলাম যে এই যে ঘটনাগুলো ঘটছে সেটা আসলে নিছক দুর্ঘটনা বলা চলবে না, দায়িত্ব জ্ঞানহীনতা বলা চলে। যেমন পুলিশের একটি দায়িত্ব জ্ঞানহীনতা রয়েছে, পিক আপে করে শ্রমিকরা যাচ্ছেন, এর মধ্যে আবার সেই ধাতব ঢালাই মেশিন সেখানে তোলা থাকে। দুর্ঘটনা ঘটলে বড় ধরনের প্রাণহানি হয়, এটা দ্বিতীয়বার প্রমাণ হলো। শাওন, রিপন, ধন্যবাদ আপনাকে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 3 জনের। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন 2 মোটরসাইকেল আরোহী। ভোরে উপজেলার বনিপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রবিউল আওয়াল জিসান ও তার শ্যালক সোহাগ। স্বজনরা জানায় জিসান ছুটিতে নাচলে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। ভোরে সোহাগ তার বোন জামাইকে বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে মোটরসাইকেলে নাচলের আড্ডা এলাকার উদ্দেশ্যে রওনা হন। পথে বনিপুর এলাকায় একটি ট্রাক ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় জিসান ও সোহাগের। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক। এদিকে কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানে চাপায় প্রাণ গেছে 7 বছর বয়সী ছেলের। মালিকের স্বার্থে খণ্ডিত সত্য প্রকাশ করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। রাজধানীতে ধানমন্ডিতে মাইটাস সেন্টারে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, পৃথিবীতে 2012 থেকে সেলফ সেন্সরশিপ 63% বেড়েছে। তিনি বলেন, আংশিক সংবাদ প্রকাশ করলে মানুষ সত্য জানা থেকে বঞ্চিত হয়। অনুষ্ঠানে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেছেন, 5 আগস্টের পরে গণমাধ্যমকে সবচেয়ে বেশি অভিযোগের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন করলেও কমিশনের রিপোর্ট বাস্তবায়নের ন্যূনতম উদ্যোগ নেননি। এই রিপোর্ট বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিজেসির চেয়ারম্যান। আলোচনা সভায় প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, সরকার বিটিভি ও বেতারকে জনগণের কল্যাণে ব্যবহার করবে। জানান, আটককৃতদের সাংবাদিকদের বিষয়ে নওয়াবের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, এই ব্যাপারে দ্রুত সমাধান আসতে পারে। আরও জানান, স্কুল পর্যায়ে মিডিয়া লিটারেসি নিয়ে কাজ করছে সরকার। আর্থিকভাবে যখন আমাদের নির্ভরশীলতা আমরা নিজেদের উপরে দাঁড়াতে পারবো না, সরকার বা অন্য কোনো গোষ্ঠীর আর্থিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ব, তখনই আমাদের স্বাধীনতা সেখানে কম্প্রোমাইজ হবে, সেখানে ঘাটতি হবে। গণমাধ্যম সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছে সেখানে সবকিছু হয়তো সবার মনোভূত হবে না, কিন্তু কিছু কিছু পরামর্শ নিশ্চয়ই সবার জন্য গ্রহণযোগ্য হবে। সেই জায়গাগুলোতে বর্তমান সরকার জোর দেবে এবং গণমাধ্যম সংস্কারে উদ্যোগ নেবে বলে আমি প্রত্যাশা করি। মিডিয়া রিফর্মস কমিশনের সাথে আমরা খুব দ্রুত বসবো এবং দ্রুত বাস্তবায়নযোগ্য যেসব পদক্ষেপ আছে আমি অন্তত চেষ্টা করব, আমি এটুকু কনফার্ম করছি, এবং আমার যিনি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছেন আমি তাদেরও সদিচ্ছার কোনো অভাব দেখি না। সুপ্রিম কোর্টের এজলাসে অবিলম্বে সাংবাদিকদের প্রবেশ সহ স্বাধীনতা ফিরিয়ে না দিলে আদালতের সংবাদ বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্ট কর্মরত সাংবাদিকরা। দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে 4 মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন করেন সাংবাদিকরা। দুপুরে মুক্ত গণমাধ্যম দিবসে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার দাবিতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি, অথচ আদালতে প্রবেশাধিকার সীমিত করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা। সাংবাদিকরা সেই আইন এবং সংবিধানের যে আমাদের অধিকার দেওয়া হয়েছে সেটা মেনে নেই, সাংবাদিকতা করবে। আশা করি আমাদের এই পথ উনি বন্ধ না রেখে উনি খুলে দেবেন। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে বিনয়ের সাথে বলতে চাই, আগে যেভাবে সুপ্রিম কোর্ট চলছিল, যেভাবে সাংবাদিকরা প্রবেশ করত,
সংবাদ সংগ্রহ করত সেভাবে আপনি প্রবেশ করতে দিবেন। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় 127 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফিরদৌজামান। শেখ হাসিনা ছাড়াও চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 129 জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও 150 জনকে আসামি করা হয়েছিল। তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একজন তথ্য বিশেষজ্ঞ নিয়ে পরামর্শ কমিটি এবং পরবর্তীতে গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাবের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর তথ্য ভবনে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি শেষে এমনটাই জানান তিনি। চিন্তা, চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলেন তিনি। জানান, অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে। অনুষ্ঠানে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, রাজনীতি ঠিক না হলে গণমাধ্যম কোনোদিন ঠিক হবে না। বিনা বিচারে যেন সাংবাদিকদের আর জেলে যেতে না হয় সেই দাবি জানান তিনি। এর আগে সকালে র্যালি অফিসার্স ক্লাব ঢাকা হতে শুরু হয়ে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর গিয়ে শেষ হয়। আমাদের সরকার নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার যে কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা আমাদের সেই কাজে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি। অবৈধ অস্ত্রধারী মাদক কারবারি গডফাদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, অপরাধ চক্রের মূল উৎপাটন করে নাগরিকদের স্বস্তি দেয়াই ডিএমপির লক্ষ্য। জানান, রাজধানীর কয়েক জায়গায় পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। বলেন, চাঁদাবাজের কোনো পরিচয় নেই। যারা তাদের ছাড়িয়ে নিতে তদবির করবে তাদেরকে চাঁদাবাজের পৃষ্ঠপোষক বলে ধরে নেওয়া হবে। শীর্ষ সন্ত্রাসী নেই উল্লেখ করে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, যারা অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি তাদের পরিচয় বা ইত্যাদি আমাদের কাছে মুখ্য না। মুখ্য হলো সে চাঁদাবাজি করে, অপরাধ করে। এখন বলা যায় যে তেমন শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই। কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। তারপর আমরা তাদেরকে মনিটরিং করতেছি, তাদেরকে অ্যারেস্টের জন্য মনিটরিং আছে, গোয়েন্দা তথ্য দিয়ে তাদেরকে অ্যারেস্টের প্রক্রিয়া চলছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে বৃষ্টিপাত, তবে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। এরপর কমতে থাকবে, চলবে এক সপ্তাহ পর্যন্ত, জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। অন্যান্য বিভাগের চেয়ে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে এ সময়। ভূমিধসের শঙ্কা আছে সিলেট, চট্টগ্রাম পার্বত্য এলাকাগুলোতে। এ সময় বজ্র মেঘ তৈরি হওয়ায় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে অবস্থানের পরামর্শ দেন তিনি। আবহাওয়া অফিস জানিয়েছে 12 তারিখ পর্যন্ত তাপমাত্রা সহনীয় থাকবে, এরপর বাড়তে থাকবে তাপমাত্রা। সারা দেশে মৃদু থেকে মধ্যম একাধিক তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি মাসের শেষের দিকে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এখন যে অবস্থা আছে, বৃষ্টিপাত আসলে আগামী এক সপ্তাহ কম বেশি বৃষ্টিপাত আরও থাকবে। তবে প্রথম দিকের দিনগুলো হয়তো আগামী 3-4 দিন বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বেশি থাকবে। এই মাসে 15 তারিখ পর্যন্ত আমরা তাপপ্রবাহের আশঙ্কা করছি না। বৃষ্টিপাত কমে গেলে তো সেক্ষেত্রে তাপপ্রবাহটা আসতে পারে, এবং সেটা তো 1 থেকে 2টা তাপপ্রবাহ, মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আসতে পারে। বজ্রমেঘটা কেটে যাওয়ার পর যদি সে ঘর থেকে বের হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষের প্রাণহানি কিন্তু অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। নতুন করে হাওর অঞ্চলে আর ভারী বৃষ্টি হয়নি, তবে এখনও পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ জমির পাকা ও আধা পাকা বোরো ধান। কৃষি বিভাগের তথ্য মতে সুনামগঞ্জে প্রায় 19,000 হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। গেল 24 ঘন্টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে 27 সেন্টিমিটার। নেত্রকোনার বিভিন্ন হাওরে তলিয়ে আছে 15,000 হেক্টর জমির ধান। বানের পানিতে ডুবেছে কিশোরগঞ্জের মোট 9,029 হেক্টর জমির ফসল। হবিগঞ্জে তলিয়েছে 11,000 হেক্টর জমির বোরো ধান। জেলার প্রায় 72 ভাগ ধান কাটা হয়েছে। এদিকে মৌলভীবাজারে এরই মধ্যে কর্তন হয়েছে 94% ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,160 হেক্টর বোরো ফসল। জমিতে পানি থাকায় নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। ধান কাটা শ্রমিক নিয়েও আছে সংকট। কষ্টার্জিত ফসল রক্ষায় পানিতে নেমে ফসল কাটছে কৃষাণী।
তো আর দেখতেছি না একবার পানির তোলা গেছে গা, ধান দুন যা আছে সব গেছে গা পানির তোলা, অনেক কিছু টান সাইডে আছে যে মাঝে কোনো বা কষ্ট মষ্ট করে কাটতেছে, তাও ওইটির মাঝে উড়াত পানি, কোমর পানি। 6 কার জমিন করছিলাম, 3 কার নিচে কি পানি, 3 কার জমিন খাটাইছি, অনেক খাটাইয়া ফুকাইতেও পারি না, খাইতামও পারি না, অনেক চলতাম খিলা খাইতাম খিলা। কষ্ট হইতেছে পানির মধ্যে। প্রায় আমি 6 কার জমিন করছিলাম, 6 কার মধ্যে 4 কার আমার কাছে পানি তোলে, আর 2 কার জমিন 5 দিন আজকে বাইছে, আমি কাটতাছি 1200 টাকা রোজ লাগাইছি, কামলা লাগায় কাটতাছি। ক্ষতিগ্রস্ত চাষিদের বিষয়ে একটু জেনে নেব। সুনামগঞ্জ থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, ধান চাল সংগ্রহ কার্যক্রম নিয়ে হাওড়ের ক্ষতিগ্রস্ত চাষিরা কি বলছেন? শাওন, দীর্ঘ 7 থেকে 8 দিন পর সুনামগঞ্জে আজ রোদের দেখা পেয়েছেন কৃষকেরা। রোদের দেখা পেয়েই তারা যেভাবে পারছেন তারা ধান শুকাচ্ছেন। কিন্তু এখন যে মৌসুম, বিশেষ করে এখন খলায় মানুষের গিজগিজ করার কথা ছিল, ধানের গিজগিজ করার কথা ছিল, কিন্তু সেই জায়গায় এখন খলা প্রায় শূন্য। আমি এখন সুনামগঞ্জের শহরতলির একটি হাওর, উকলাই হাওরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি খলা, যেটিকে স্থানীয় ভাষায় খলা বলে। এটি এখানে ধান শুকানোর জন্য এটি রাখা হয়। হাওরের যে উঁচু জায়গাটা, সেই উঁচু জায়গা হচ্ছে এটি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে কৃষক কিষানীরা খুব অল্প, খুব একটা কিন্তু তাদের দেখা নেই। তার কারণ হচ্ছে তার ঠিক খলার ঠিক পেছনেই লক্ষ্য করা যাচ্ছে সাদা থই থই পানি। এই পানির নিচে কৃষকের 4 মাস ধরে বোনা স্বপ্ন তলিয়ে আছে, এবং আপনারা কিছু নৌকাও হয়তো দেখতে পাচ্ছেন দূর দূরে আছে। সেই নৌকায় করে যেভাবে পাচ্ছেন তারা ধান কেটে আনছেন। অর্থাৎ রোদ ওঠার সাথে সাথে কৃষক কিষানীদের যে ব্যস্ততা সেটি বেড়েছে। এখন এই সময় এসে কৃষক ধান কাটবেন নাকি ধান শুকাবেন, নাকি আজকে থেকে সরকারি যে ধান বিক্রি শুরু হচ্ছে সেই ধান বিক্রয় করবেন। কৃষক কিষানীরা এখন মহা বিপদে আছেন যে কি করবেন এই মুহূর্তে তারা। কিন্তু এখন বর্তমানে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু আজকে থেকে যেই ধান ক্রয় কর্মসূচি শুরু হয়েছে, সেই ধান কিন্তু ক্রয় করা কৃষকের পক্ষে অন্তত সম্ভব না। কারণ ইতিমধ্যে সুনামগঞ্জের এখন পর্যন্ত 80% ধানই রয়ে গেছে, কোনো 40% ধান এখনো জমিতে, বাকি যে 40 থেকে 50% ধান সেটি এইভাবে খলায় রয়ে গেছে। এখনো কৃষক কিন্তু 10 থেকে 20% যে ধান, সেই ধান কিন্তু ঘরে তুলতে পারে। ঘরে তোলার পর কিন্তু কৃষকরা সেই ধান খাদ্য গোডাউনে গিয়ে তারা বিক্রয় করেন। এখন যে অবস্থা, প্রায় সবার ধানই ভিজা। আজকে 7 দিন পর তারা রোদ পেয়েছেন। এই একদিনের রোদে আসলে কতটুকু ধান শুকানো সম্ভব তা কিন্তু কৃষকদের শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। তার মধ্যে আরেকটি সংখ্যা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের যে আগামী 5 দিনের পূর্বাভাস, সেই 5 দিনের পূর্বাভাস হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এক্ষেত্রে সুনামগঞ্জের নিম্নাঞ্চল আরো প্লাবিত হবে এবং ক্ষয়ক্ষতির সংখ্যা পরিমাণ আরো বাড়বে। চাষিরা আরো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এখন রয়ে গেছে। শাওন, সোহান, ধন্যবাদ আপনাকে। এদিকে হাওড়া অঞ্চলে 6 জেলায় আজ থেকে শুরু হয়েছে চলতি মৌসুমে বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম। প্লাবনে ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনা করে এই কার্যক্রম 12 দিন এগিয়ে এনেছে সরকার। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারবেন। সুনামগঞ্জ ও নেত্রকোনায় বিকেলে ধান চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। চলতি বোরো মৌসুমে 5 লাখ টন ধান ও 13 লাখ টন চাল কিনবে সরকার। তবে বৃষ্টিতে জলবন্দী অবস্থায় হাওড়া অঞ্চলের অনেক এলাকার ধান পানির নিচে। এতে সরকারি মানদণ্ড 14% আর্দ্রতা নিশ্চিত করে ধান চাল সংগ্রহ নিয়ে শঙ্কা রয়েছে। এবার সরকার প্রতি কেজি ধানের দাম 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা নির্ধারণ করেছে। এছাড়া প্রতি কেজি 36 টাকা দরে 50,000 মেট্রিক টন গমও কেনা হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সংগ্রহ চলবে 31 আগস্ট পর্যন্ত। হাওড়া অঞ্চল ছাড়া অন্য জেলায় নির্ধারিত সূচি অনুযায়ী 3 মে থেকে ধান আর 15 মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। রাজধানী সহ বিভিন্ন এলাকায় হামির সংক্রমণে হাসপাতালগুলোতে রোগীর ভিড়। হামির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু এবং আরেকজনের বয়স 30। ঢাকা ও তার আশপাশের জেলায় হাম আক্রান্তদের সংখ্যা কিছুটা বেশি। তবে গেল কয়েক সপ্তাহের তুলনায় হাসপাতালে ভর্তি শিশুদের সংখ্যা কিছুটা কমেছে। জেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা কম থাকায় রাজধানী ঢাকায় রোগীর চাপ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে মনে করছেন তারা। হামের উপসর্গ থাকা শিশুদের দ্রুত হাসপাতালে আনার পরামর্শ চিকিৎসকদের। হামের পুরাটা শরীরে ভরে গেছে রেশ আর কি, কিছুটা সুস্থর দিকে। আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে এখানে 3 দিন থাইকা, এখন আবার আমার মেয়ে আর ছোট ছেলে আছে আর কি। এক্সরে করতে দিয়েছি, তো এখনো ডাক্তার তো তেরকম দেখে নাই, দেখা কোনো ওষুধও দেয় নাই, তো পরে দিব রিপোর্ট দেখে আর কি।
ভ্যাকসিনটা আসলে কাজ করতেছে, ভ্যাকসিনে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না, আর বাকিটা টাইম। কারণ ব্যাপারটা কি, একটা ক্রিটিক্যাল পিরিয়ড যখন চলে আসে তখন আসলে আপনি চাইলেও এটাকে আপনি আটকাতে পারবেন না। এখন আপনাকে ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিনের কভারেজে যেতে হবে এবং সময় দিতে হবে, কয়েকটা ফ্যাক্টর আছে এখানে, এরপরে কমবে, কিছু করার নেই। রাজধানীর বিভিন্ন এলাকায় হামের সংক্রমণে হাসপাতালগুলোতে রোগীর ভিড়। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু এবং আরেকজনের বয়স 30। দর্শক, এই প্রতিবেদনটি আপনারা দেখছিলেন। এরপরে যাচ্ছি পরের সংবাদে। ল্যাব প্রস্তুত, জনবলও আছে, তারপরও 6 মাস ধরে পড়ে আছে 25 কোটি টাকার টিএলএ ল্যাব। উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগ নেই রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে। পাশের আরেকটি সরকারি দপ্তর থেকে এই সংযোগ পেতে দফায় দফায় চিঠি দিয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ উঠেছে। অত্যাধুনিক এই ল্যাব চালু হলে রোগ নির্ণয়ে ভোগান্তি কমবে রোগীদের। দেশের প্রথম কোনো সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বসেছে টোটাল ল্যাবরেটরি অটোমেশন বা টিএলএ ল্যাব। হাসান মিসবার প্রতিবেদন। পা ফেলার জায়গা নেই। প্রতিদিন 7 থেকে 800 মানুষ আসেন ল্যাব টেস্টের জন্য। টিকিট কাটা, স্যাম্পল দেওয়া সহ সব জায়গায় দীর্ঘ জট। মানসম্মত পরীক্ষা নিরীক্ষার জন্য এই ভিড় মেনে নিতে হয় সেবা প্রার্থীদের। সোয়ারটা এসছে এখানে, সিরিয়াল হলো 443, আমার পরে 500 মনে পার হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, যদি ওনাদের প্রসেসটা ওনারা আরেকটু দ্রুত করার চেষ্টা করে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। লাইনে ধরলাম, তারপর টোকেন সংগ্রহ, তারপর হলো রিসিভ, তারপর ব্লাড দেওয়া। এই পুরো প্রসেসটা শেষ করতে 4 আওয়ার্স অলরেডি গন। রোগী ভোগান্তি কমাতে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে বসানো হয়েছে অত্যাধুনিক টিএলএ ল্যাব। নমুনা সংগ্রহের পর রোগ নির্ণয়ের পুরো প্রক্রিয়া শেষ হয় স্বয়ংক্রিয় মেশিন বা রোবোটিক্স প্রযুক্তিতে। ধরা যাক, একজন ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে, সেখান থেকে 5 ধরনের ভিন্ন ভিন্ন পরীক্ষা হবে। প্রথমে একটি মেশিনে স্যাম্পল বসানোর পর নির্দেশনা অনুযায়ী তা যায় বিভিন্ন মেশিনে। সব শেষে সেই স্যাম্পল জমা হয় একটি রেফ্রিজারেটরে। ততক্ষণে নমুনা থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয় রিপোর্ট। এই ল্যাবে প্রতি ঘন্টায় 2000-এর মতো নমুনা পরীক্ষা করা যায়, যা একই সময়ে প্রচলিত পদ্ধতিতে নমুনা পরীক্ষার কয়েক গুণ। লোকবল খুবই কম, এই লোকবল নিয়ে আমরা আসলে রিপোর্ট দিতে হিমশিম খাই। যদি আমাদের এটা যদি চালু করতে পারি তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আমরা অল্প লোকবলে দিয়ে আমরা সুন্দরভাবে রিপোর্টগুলো সঠিক সময় পেশেন্টদের কাছে নির্ভুলভাবে পৌঁছে দিতে পারবো। কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস বা ইআরপিপি প্রকল্পের টাকায় বসানো হয়েছে এই ল্যাব। কাজ শেষ হয়েছে গত বছরের নভেম্বরে। এসসির সমস্যার সমাধান হয়ে গেলেই আমরা এই ল্যাবটা চালু করতে পারবো, এবং তার সাথে আমাদের সাবস্টেশনটা রয়েছে। সাবস্টেশনটা এখনও আমাদের ওটা পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি। সাবস্টেশনের কার্যক্রম চালু হয়ে গেলেই আমরা এই ল্যাবটা চালু করতে পারবো আশা করছি। ল্যাবরেটরি মেডিসিনের পরিচালক জানান, হাই ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ আছে পাশের তথ্য কমিশনে। সেখান থেকে সংযোগ পেতে সাবস্টেশন প্রস্তুত এবং সড়কে খোঁড়াখুঁড়ির কাজ করে রেখেছে ডেসকো ও পিডব্লিউডি। কিন্তু কয়েক দফা চিঠি দিয়েও সাড়া মিলছে না তথ্য কমিশনের। ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় 5 বার ঠিকাদার গেছে পাওয়ার লাইনের কাজ করার জন্য, এবং পিডব্লিউডি নিজেও লিখিতও দিয়েছে যদি এই পাওয়ার লাইন টানতে ইনফরমেশনের 2-3টা টাইলস যেগুলো ভাঙা পড়বে সেগুলো তারা নিজ খরচে রিপেয়ার করে দিবে। তারপরেও তারা এটাতে আমাদেরকে এগ্রি করছে না, এবং 5 বারই তারা ডেস্কোর লোককে বের করে দিয়ে তালা বন্ধ করে দিয়েছে। তবে ভিন্ন কথা বলছে তথ্য কমিশন। লিখিতভাবে ওনাদের কোনো পরিকল্পনা আমরা চাইছিলাম, সেটা লিখিতভাবে ওনারা জানান নাই। ওনার অনুমোদন চেয়েছেন নেওয়ার জন্য, আমরা অন্য 2টা প্রতিষ্ঠান যেভাবে নিচে নিরাপত্তা বজায় রেখে সেভাবে নেওয়ার জন্য আমরা লিখিতভাবে অনুমোদন দিয়েছি। 2019 সালে চালু হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। সরকারি এই প্রতিষ্ঠানে অল্প খরচে করা যায় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যাংকের শাখায় তালা দিয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। সকালে মিছিল নিয়ে খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংকের শাখায় যান তারা। ম্যানেজারকে না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। পরে কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে ব্যাংকে তালা ঝুলিয়ে দেন তারা। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যান আমানতকারীরা। ব্যাংক ম্যানেজারের সাথে বাগবিতণ্ডায় জড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে পুলিশ। পরে আমানতকারীরা সোশ্যাল ইসলামী ব্যাংকে যান। দাবি না মানলে ব্যাংক অচল করে দেওয়া সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অনেকদিন ধরে বলছে যে হেয়ার কাটটা বাতিল করবে এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক হবে,
কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকের কোনো লেনদেন স্বাভাবিক হচ্ছে না। ব্যাংকার ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমার 2 কোটি টাকা আছে, আমি 1000 টাকা তুলতে পারতেছি না। নতুন গভর্নর আসছেন, আমরা ভাবছিলাম যে এই বিষয়টা একটা সম্মানজনক সমাধান হবে, কিন্তু প্রশাসক সাহেবেরা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে যে আমরা একদম নীল করে দিছিল হেয়ার কাট। নীল করার পরে আমাদের আন্দোলনের ফলে 4% দিছে, 4% দেওয়ার পরে আমরা নাকি সন্তুষ্ট হয়ে গেছি। এটা আসলে মিথ্যা কথা, সন্তুষ্টির প্রশ্নই আসে না। চট্টগ্রামে ওয়াসার পানিতেও ময়লা ও দুর্গন্ধ। বন্দরনগরীর হালি শহরের বড় একটা অংশ জুড়ে এই সমস্যা প্রকট। এসব এলাকার বাসিন্দারা আছেন কষ্টে। তাদের দাবি, এই পানি ব্যবহার ও পানের অনুপযুক্ত। ঘরে ঘরে দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে বলছেন চিকিৎসকরাও। 4 সদস্যের পরিবার রাবেয়া বেগমের থাকেন চট্টগ্রামের হালি শহরে পদ্মা আবাসিক এলাকায়। কিন্তু পানি এত দূষিত ও দুর্গন্ধযুক্ত, হাত ধোয়া, গোসল কিছুই করা যাচ্ছে না। এমনকি টয়লেটও ব্যবহার অনুপযোগী। উপায় না থাকায় বাধ্য হয়ে 4 মাস ধরেই নোংরা পানি ব্যবহার করছেন। খাবার খাইতেছি না, পানি খাইতেছি না, ব্যবহার করতে পারতেছি না, গোসল করতে পারতেছি না, বাথরুমও নিতে পারতেছি না। অনেক বিভিন্ন চুলকাইতেছে, এরপরে অনেক জিনিস আমরা অপচয় করতে পারতেছি না, কি জানি বাথরুমে আসতে পারতেছি না। এগুলো মুখ দূর কথা, এগুলো হাতের তো শুধু গন্ধ আসতেছে। চট্টগ্রামের এই এলাকার অন্তত 300 থেকে 400 পরিবার একই সংকটে। দূষিত পানি ব্যবহারের কারণে ঘরে ঘরে দেখা দিচ্ছে পানিবাহিত রোগ ও চর্মরোগের উপসর্গ। এই অনেকের কলেরা এবং চর্মরোগ এইভাবে হাসপাতালে আছে। মুখে যদি কুলি করলে এগুলো তো ধরেন আপনার মুখে যায়, অনেক সময় কাশি আসতেছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে। আমরা অপারগ হয়ে এখন আমরা প্রতি ড্রাম 400 টাকা করে পানি কিনে আমরা চলতে হচ্ছে, কিন্তু এইভাবে আমরা কয়দিন চলবো? কতগুলি আছে না লম্বা লম্বা কেঁচোগুলো আসতেছে। আজকে আমরা প্রায় অনেক দিন পর্যন্ত এই কষ্টটা পাইতেছি। দীর্ঘদিন দূষিত ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পানিবাহিত রোগের প্রকোপ বাড়বে বলছেন চিকিৎসকরা। বেশিরভাগ রোগী কিন্তু এই ধরনের সিমটম নিয়ে এখন আসছে, বিশেষ করে হেপাটাইটিস এ। এবং আমি আমার প্রাইভেট প্র্যাকটিসে দেখেছি আগ্রাবাদ, হালি শহর, এখানে কিন্তু হেপাটাইটিস এ প্রতিদিনই আমি 1-2 রোগী পাচ্ছি। আমি একজন পাচ্ছি, অন্যান্য ডাক্তাররাও পাচ্ছে বলে আমি শুনেছি। ভুক্তভোগীদের অভিযোগ, একাধিকবার অভিযোগ জানানোর পরও চট্টগ্রাম ওয়াসা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। যেহেতু অনেকগুলি নালা আছে, ড্রেন আছে, কোনটা দিয়ে ডুবতেছে এটা বাইর করতাম। আমরা ফিজিক্যালি ভিজিট করার পর 2 জায়গায় সন্দেহ করছি আর কি, ওই 2 জায়গায় চেক করে দেখি। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দিনাজপুরের বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট বন্ধ থাকায় কয়লার জট তৈরি হয়েছে বড়পুকুরিয়া কয়লার খনিতে। এতে ক্ষতির মুখে পড়েছে এই জাতীয় সম্পদ। তবে চলতি মাসে 275 মেগাওয়াট ইউনিটটি চালু হলে জট কমে আসবে বলে আশা কর্তৃপক্ষের। বৃষ্টির পানির তোড়ে নিরাপত্তা প্রাচীর ভেঙে উন্মত্ত নদীর স্রোতের মতো ভেসে যাচ্ছে টনের পর টন কয়লা। এমন চিত্র দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লার খনির। কয়লার খনিটির সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র। তবে বিদ্যুৎ কেন্দ্রটির 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3টি ইউনিটের মধ্যে 2 নং ইউনিটটি 2020 সাল থেকে বন্ধ রয়েছে। এছাড়া 3 নং ইউনিটটি বন্ধ 2025-এর অক্টোবর থেকে। দীর্ঘদিন ধরে এই 2টি ইউনিট বন্ধ থাকায় খনিতে সৃষ্টি হয়েছে কয়লার জট। এখানে তো প্লাস্টিকটা ভাঙছে না, এটা তো খোলা থাকলে সমস্যা, কয়লা বাইরে কেউ নিয়ে যেতে পারে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে প্রাচীর ভাঙে গেছে, কয়লা বেশি উত্তাপ রাখছে তাপবিদ্যুৎ। পানি ওই দিক থেকে ছিল, আসার পর এখানে লোড নিতে পারে না, ওয়াল ভেঙে গেছে। দাহ্য পদার্থ হওয়ায় এই বিটুমিনাস কয়লার স্তূপে মাঝে মাঝে ঘটে অগ্নিকাণ্ডও। দ্রুত এসব কয়লা স্থানান্তর না করা হলে আরো ক্ষতির মুখে পড়বে এই জাতীয় সম্পদ বলছেন স্থানীয়রা। ভাঙে গেছে, দেখতেছেন এই যে ভাঙে গেছে, আবার যাবে, আবার কলাগুলো ছাড়তেছে না, কলাগুলো পড়ে যাচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে দেশের। আপাতত টিনের বেড়া দিয়ে তৈরি করা হবে নিরাপত্তা জোরদার করার জন্য। পরবর্তীতে এই বাউন্ডারি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে। উন্নত বিশ্বের মধ্যে বিটুমিনাস কয়লা, যার কারণে কয়লাটা স্বপ্রজ্বলিত, নিজে নিজে প্রজ্বলিত হয়ে অনেক রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। চলতি মাসে 275 মেগাওয়াট ইউনিটটি চালু হলে কয়লার জট কমে আসবে বলে আশা কর্তৃপক্ষের। তাপবিদ্যুৎ কেন্দ্র যদি তৃতীয় ইউনিটটা চালু হওয়ার পর থেকে 1 লাখ টন করে প্রতি মাসে নিতে পারে, তাহলে আমার মনে হয় যে এই সিচুয়েশনটা আর থাকবে না, আমাদের ইয়ার্ডের ধারণ ক্ষমতার মধ্যে চলে আসবে।
বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন চলবে 2027 সাল পর্যন্ত। উত্তোলনকৃত কয়লার সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে বিদ্যুতের চাহিদা পূরণ করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে সুফল বয়ে আনবে বলছেন সংশ্লিষ্টরা। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ। প্রায় শেষ পর্যায়ে আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াও। শনিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় নিহত জামিলের মরদেহ বহনকারী ফ্লাইট। দুবাই হয়ে সোমবার বাংলাদেশে পৌঁছবে জামিলের মরদেহ। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি মিয়ামি বাংলাদেশ কনসুলেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পরিবার ও স্থানীয় প্রবাসীদের সমন্বয়ে সম্পন্ন হয়েছে মরদেহ দুটি হস্তান্তরের সব আইনি প্রক্রিয়া। দ্রুততম সময়ে নাহিদা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট জেনারেল। ইরানের দেয়া নতুন প্রস্তাবেও খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 14 দফা প্রস্তাবটি পর্যালোচনা করবেন বললেও এটির ভিত্তিতে তেহরানের সাথে সমঝোতার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন। উল্টো হুমকি দিলেন বেপরোয়া আচরণ করলে ফের হামলা হতে পারে ইরানে। যুক্তরাষ্ট্রের যে কোনো দুঃসাহসের কড়া জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসি। শান্তি আলোচনা নিয়ে চলমান টানাপোড়েনের মাঝেই ওয়াশিংটনের কাছে নতুন করে 14 দফার একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে জানা গেছে, লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে হামলা বন্ধ, ইরান উপকূল ও সংলগ্ন এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ভবিষ্যতে সামরিক আগ্রাসন না করার পূর্ণ নিশ্চয়তা, হরমুজের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত তেহরানের অর্থ সম্পদ অবমুক্ত করা, যুদ্ধের ক্ষতিপূরণ নিশ্চিত, পরমাণু আলোচনা স্থগিত সহ গুরুত্বপূর্ণ শর্তগুলো এবারও বহাল রেখেছে ইরান। ছাড় দিতে চেয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইস্যুতে। শনিবার ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রস্তাবিত 14 দফা পরিকল্পনাটি শিগগিরই পর্যালোচনা করা হবে। তবে আগেভাগেই বলে দিয়েছেন, ইরানের সাথে সমঝোতায় পৌঁছানো সম্ভব নয় বলেই মনে করছেন। এমনকি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রয়োজনে ফের ইরানে হামলা চালানোর সম্ভাবনার কথাও বলেন তিনি। ইরান আমাদের সাথে সমঝোতায় আসতে চায়, কারণ এখন তারা পুরোপুরি বিপর্যস্ত। এমনকি এখন নেতৃত্ব কে দিচ্ছে সেটা বুঝতেই হিমশিম খাচ্ছে তারা। তবে এবার যদি ইরান বেপরোয়া কোনো আচরণ করে, তবে ফের তাদের উপর হামলা করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো বোকামি কিংবা দুঃসাহসের কঠোর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসি। সোশ্যাল হ্যান্ডেল এক্সে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে পোস্ট করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বলেন, হরমুজ প্রণালীতে অবৈধভাবে জাহাজ জব্দের পর মার্কিন বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ হার মানিয়েছে জলদস্যুদের কর্মকাণ্ডকেও। ওয়াশিংটন প্রস্তাবিত 2 মাসের যুদ্ধবিরতি নয়, বরং আগামী 30 দিনের মধ্যেই স্থায়ী সমঝোতার মাধ্যমে চলমান যুদ্ধের ইতি টানতে চায় তেহরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ঋণের ভারে জর্জরিত যুক্তরাষ্ট্র, ছাড়িয়ে গেছে অর্থনীতির আকারকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ঋণের পরিমাণ জিডিপির 100% ছাড়িয়ে গেছে, দাঁড়িয়েছে প্রায় 31.27 ট্রিলিয়ন ডলারে। ইকোনমিক অ্যানালাইসিস প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদন বলছে, বিশাল বাজেট ঘাটতি আর লাগামহীন সরকারি ব্যয় তৈরি করেছে এই ঋণের পাহাড়। এর ফলে বাড়ছে সুদের হার ও মূল্যস্ফীতি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে নজিরবিহীন অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির ভেতরেই শুভঙ্করের ফাঁকি। ঋণের ভারে নিজের অর্থনীতিকেই ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। রেকর্ড ভেঙে নতুন এক অনিশ্চয়তার দোরগোড়ায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এখন প্রায় 31.27 ট্রিলিয়ন ডলার, জিডিপি প্রায় 31.22 ট্রিলিয়ন ডলার। অর্থাৎ ঋণের তুলনায় জিডিপির অনুপাত 100.2%। গত অর্থবছরে এই হার ছিল 99.5%। এগুলো কেবল সংখ্যা নয়, যুক্তরাষ্ট্রের আর্থিক চাপে পড়ার স্পষ্ট ইঙ্গিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি এমন চিত্র। একে অর্থনৈতিক অ্যালার্ম হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
একদিনে তৈরি হয়নি এমন পরিস্থিতি। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রতি বছর জিডিপির প্রায় 6% সমপরিমাণ ঘাটতি নিয়ে চলছে। এর মধ্যে আবার সরকারি ব্যয়ের ক্রমাগত বৃদ্ধিতে দ্রুত বাড়ছে ঋণ। ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিস প্রকাশিত তথ্য উপাত্তে দেখা গেছে, প্রতি $1 আয় করতে মার্কিন সরকার ব্যয় করছে $1.33। চলতি বছরও বাজেট ঘাটতি ধরা হয়েছে $1.9 ট্রিলিয়ন। এই গতি থামানো না গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 106% ঋণের ঐতিহাসিক রেকর্ড ভঙ্গ সময়ের ব্যাপার মাত্র, মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাস, 2030 সালের মধ্যে মার্কিন ঋণ জিডিপি অনুপাত পৌঁছাবে 108%, আর 1 দশক পর 120%। অর্থাৎ অর্থনীতির তুলনায় বিশাল বড় ঋণের বোঝা বইতে হবে যুক্তরাষ্ট্রকে। এর প্রভাব কি হবে? অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীর গতি, বিনিয়োগ হ্রাস, সুদের চাপ বৃদ্ধি আর সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির বোঝা। দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের সংকটে পড়বে মার্কিন অর্থনীতি, শঙ্কা বিশ্লেষকদের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় করা $25 বিলিয়ন দিয়ে বিশ্বজুড়ে 8,70,00,000 মানুষের মানবিক সহায়তা নিশ্চিত করা যেত, এমন মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক সহায়তা বিষয়ক বিভাগের প্রধান টম ফ্লেচার বলেন, এই অর্থ জাতিসংঘের 2026 সালের বৈশ্বিক মানবিক সহায়তা পরিকল্পনার পুরো তহবিলের সমান। জাতিসংঘের লক্ষ্য 2026 সালের শেষ নাগাদ $23 বিলিয়ন সংগ্রহ করা। তবে এখন পর্যন্ত মিলেছে প্রয়োজনীয় অর্থের মাত্র 28%। অন্যদিকে মার্কিন গণমাধ্যম বলছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় $25 বিলিয়নের চেয়ে অনেক বেশি, যা $40 থেকে $50 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, যুদ্ধের ব্যয় নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তার অভিযোগ, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় $100 বিলিয়ন পৌঁছেছে। চেরি ফুলের সমারোহ কানাডায় জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। সাদা আর গোলাপি ফুলে সেজেছে টরন্টোর পার্কগুলো। শনিবার টরন্টোর হাই পার্কে হাজার হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে। গোলাপি ও সাদার আচ্ছাদনে ঢেকে গেছে পুরো পার্ক। মনোমুগ্ধকর চেরির রাজ্যে অনেকেই বেড়াতে এসেছে পরিবার পরিজন নিয়ে। প্রিয়জনের সাথে কাটানো রঙিন সময়টুকু ফ্রেম বন্দি করে রাখছেন কেউ কেউ। ফুল ফোটার এই সময়টি আগে থেকে নির্ভুলভাবে অনুমান করা কঠিন হলেও স্থানীয়রা নজরে রাখেন পার্কের ওয়েবসাইটে। সেখানে গাছগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়, আর স্টেজ 6-এ পৌঁছলেই সেটিকে ধরা হয় পিক ব্লুমের সংকেত হিসেবে। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।